আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে সকল প্রতিষ্ঠানের এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় দ্বিপদী উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরাম সম্পর্কে ধারণা দিব এবং এর আলোকে কিছু অঙ্ক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ে অঙ্ক করার আগে কিছু আলোচনা বা কিছু বিষয় জেনে নেই। এটা হলো দ্বিপদী রাশি বা বহুপদী রাশির ঘাত বা মাত্রা 3-এর অধিক হলে সেই ক্ষেত্রে মান নির্ণয় করা শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ হয়ে পড়ে। আবার খেয়াল করো বিষয়টা, দ্বিপদী রাশি বা বহুপদী রাশির ঘাত 3-এর অধিক হলে সেই ক্ষেত্রে মান নির্ণয় করা শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ হয়ে পড়ে। একথা এখনই বলছি যে তোমাদেরকে আমি যদি বলি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি, এখানে a প্লাস বি, এ একটা পদ, বি একটা পদ, তাহলে এখানে দুটো পদ হচ্ছে a প্লাস বি একটা রাশি, দুটো পদ মিলে, তাহলে এখানে ঘাত বা সূচক হচ্ছে 2। এটা তোমরা সহজেই বলতে পারবে যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি, তুমি বলতে পারবে। আবার যদি বলি a প্লাস বি হোল কিউব সমান কি, এটাও তুমি বলতে পারবে, এটা তোমাদের জানা আছে। যদি বলি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 কি, 5 কি, 6 কি, 7 কি, তখন আর তোমার পক্ষে সরাসরি বলা সম্ভব হবে না। সেই জন্য বলা হচ্ছে এখানে যে যদি 3-এর অধিক মাত্রা হয় সেই ক্ষেত্রে মান নির্ণয় করা শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। নির্ণয় করা যাবে, কিন্তু শ্রম দিতে হবে, একটু সময় একটু লাগবে। তো এটাই এই অধ্যায়ে আমরা এই দ্বিপদী রাশির মাত্রা যদি 3-এর অধিক হয় সেই ক্ষেত্রে যে প্রক্রিয়ায় কাজটি সম্পূর্ণ করা হবে সেটাই আজকে উপস্থাপন করা হবে। তো এই অধ্যায় শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা শিখতে পারবে সেটা হলো আরোহ পদ্ধতি, আরোহ বিধি বা আরোহ বিধি ও আরোহ পদ্ধতি কি তা ব্যাখ্যা করতে পারবে। আরোহ পদ্ধতিতে ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘাত সম্বলিত দ্বিপদী রাশির দ্বিপদী সূত্রটি প্রমাণ করতে পারবে। তারপর দ্বিপদী বিস্তৃতিতে সহগগুলিকে নিয়ে প্যাসকেলের সূত্র আকারে প্রকাশ করতে পারবে। তারপর দ্বিপদী বিস্তৃতিতে সাধারণ পদ, মধ্যপদ, সমদ্বিবর্তী পদ এগুলো নির্ণয় করতে পারবে। এরপর ঋণাত্মক ও ভগ্নাংশ ঘাত বিশিষ্ট অসীম ধারা বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি ব্যাখ্যা করতে পারবে। অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতির অবিস্তৃতি এবং অপসৃতি ব্যাখ্যা করতে পারবে এবং নির্ণয় করতে পারবে। এছাড়াও আংশিক ভগ্নাংশের মাধ্যমে দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করতে পারবে। তো বিষয়গুলো আবার লক্ষ্য করো, এগুলো অঙ্ক করলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যে কথা বলছিলাম যে দ্বিপদী রাশি ও বহুপদী রাশির মাত্রা 3-এর অধিক হলে সেই ক্ষেত্রে মান নির্ণয় করা শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার হয়ে পড়ে। আর এই অধ্যায়ে দ্বিপদী রাশির মাত্রা 3-এর অধিক হলে যে প্রক্রিয়ায় কাজটি সম্পন্ন করা হবে তা আজকে উপস্থাপন করব আমি।
তো এই অধ্যায় শেষে তোমরা যেটা জানবে সেটা আবার বলছি আমি, গাণিতিক বিধি ও গাণিতিক আরোহ পদ্ধতি কি তা ব্যাখ্যা করতে পারবে। গাণিতিক আরোহ পদ্ধতিতে ধনাত্মক সূচকের ঘাত বিশিষ্ট দ্বিপদী রাশির কি প্রমাণ করতে পারবে। তারপর দ্বিপদী রাশির বিস্তৃতিতে সহগগুলি নিয়ে প্যাসকেলের সূত্র আকারে প্রকাশ করতে পারবে। তারপরে দ্বিপদী বিস্তৃতিতে সাধারণ পদ, মধ্যপদ এবং সমদ্বির পদ নির্ণয় করতে পারবে। এরপর ঋণাত্মক ও ভগ্নাংশ সম্বলিত ঘাত বিশিষ্ট দ্বিপদী রাশির অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। এরপর অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতির অভিসৃতি এবং অপসৃতি ব্যাখ্যা করতে পারবে এবং প্রয়োগ করতে পারবে। এছাড়াও আংশিক ভগ্নাংশের মাধ্যমে দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করতে পারবে। তো দ্বিপদী বিস্তৃতি ইংলিশ হলো বাইনোমিয়াল এক্সপানশন। আর দ্বিপদী রাশি কি আমি আগেই বলছি, দ্বিপদী রাশি তোমাদের বহুপদী অধ্যায়ে আমি ধারণা দিয়েছিলাম, বহুপদী কি দ্বিপদী কি এগুলো বলছিলাম। আবারও বলছি, দ্বিপদী হচ্ছে দুইটি পদের যোগফল বা বিয়োগফল আকারে যে কোনো রাশিকে আমরা দ্বিপদী রাশি বলতে পারি। যেমন a প্লাস বি, এখানে এ একটা পদ, বি একটা পদ, তাহলে এখানে দুই পদ সম্বলিত রাশি হলো a প্লাস বি। আবার 5x মাইনাস 3y বলতে পারি, তাহলে এটা 5x এবং 3y দুইটা পদ, এখানে বিয়োগফল আকার আছে, এটা দ্বিপদী রাশি। এরপর দ্বিপদী উপপাদ্যটা কি, বাইনোমিয়াল থিওরেমটা কি, যে বীজগণিতীয় সূত্রের সাহায্যে একটি দ্বিপদী রাশির ঘাতকে একটি ধারায় প্রকাশ করা যায় তাকে বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদী উপপাদ্য বলে। আবার বলছি আমি, যে বীজগণিতীয় সূত্রের সাহায্যে একটি দ্বিপদী রাশির ঘাতকে একটি ধারায় প্রকাশ করা যায় তাকে বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদী উপপাদ্য বলে। তো এই মোটামুটি তোমরা ধারণা পেলে দ্বিপদী উপপাদ্য সম্পর্কে। এখন আমরা যে কাজগুলো করব সেটা, প্রথমে দ্বিপদী উপপাদ্যটা কি সেটা আমি লিখব। যে কথা বললাম যে একটি দ্বিপদী রাশির ঘাতকে আমরা একটি ধারায় প্রকাশ করব, তাহলে ধারাটা কেমন হবে এটা আমি প্রথমে দেখাবো। তার আগে আমি শিরোনাম দিয়ে নিচ্ছি। পঞ্চম অধ্যায় দুইটা প্রশ্নমালা আছে, প্রশ্নমালা 5 এর 5 আজকে আলোচনা হবে। আলোচনার মূল বিষয়গুলো আমি আলোচনা করলাম। এটা হলো কেতাবউদ্দিনের বই থেকে পড়াচ্ছি আমি। তো প্রথমে সূত্রটা লিখতেছি, দেখো।
তাহলে দেখো এখানে সূত্রটা মনে রাখা সহজ বুদ্ধি। দেখো এখানে এ পাওয়ার দিয়ে শুরু হচ্ছে, এটা এ পাওয়ার এক্স এর পাওয়ার দিয়ে শেষ হচ্ছে। এর পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে, একটা একটা কমতে থাকবে, আবার এক্স এর পাওয়ার সেকেন্ড পদ থেকে শুরু হবে, এখানে একটা একটা করে বাড়বে। এক সময় এসে এর পাওয়ার শেষ হয়ে যাবে, আবার এক্স এর পাওয়ার দিয়ে শেষ হবে। তো এটাই মজার বিষয়। এখন দেখো এখানে আছে NC1, NC2, NC3, এগুলো হচ্ছে কম্বিনেশন বা সমাবেশ। এটা NCR এর সূত্র আমরা জানি, সেই সূত্র হিসেবে ভাঙবো, অথবা ক্যালকুলেটর থেকে সরাসরি এই মানগুলো আমরা বের করবো। NC1 এর মান হয় n, NC2 এর মান হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল টু। একইভাবে এটা কমে যাবে n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু বাই ফ্যাক্টোরিয়াল থ্রি। এভাবে এগুলো চেঞ্জ হবে। এটা অঙ্ক করলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে বেশি লাগবে যেটা, সেটা হচ্ছে এই টার্মটা আমাদের অঙ্ক করতে বেশি লাগবে। এটাকে বলা হচ্ছে এই বিস্তৃতির সাধারণ পদ বা r+1তম পদ। এটা হলো r+1তম পদ। তো আমরা যে কোনো একটা বিস্তৃতি, যে কোনো একটা পদ যদি বের করতে চাই, মনে করো দেওয়া আছে a+x⁻20, তাহলে এর 10তম বা 11তম পদ কত হবে? তাহলে আমরা সেই ক্ষেত্রে সরাসরি এখানে ব্যবহার করতে হবে, আমাদের বিস্তৃতি করতে হবে না। বিস্তৃতি করতে গেলে অনেক সময় লাগবে। সামনে করে আমরা সরাসরি কোন পদ চাচ্ছে সেটা আমরা বের করতে পারবো। এভাবে আমরা মধ্যপদ বের করবো, তারপরে যে কোনো পদ বের করবো, এগুলো অঙ্ক করবো আমরা। আচ্ছা, এখন গাণিতিক আরোহর মাধ্যমে আমি কিছু প্রমাণ দেখাবো তোমাদেরকে। আচ্ছা, এটা দেখো একের সি নাম্বার অঙ্ক, ডি নাম্বার অঙ্ক, এগুলো বোর্ডে আসছে, এগুলো আমি দেখাচ্ছি এক এক করে। আজকে গাণিতিক আরোহ পদ্ধতিটাই আলোচনা করব, তারপর সময় থাকলে অন্য অঙ্কে যাব। তো একের সিতে আমি যাচ্ছি। দেখো এটা প্রমাণ করতে হবে, গাণিতিক আরোহ পদ্ধতি এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কীভাবে প্রমাণ করবো? এটা প্রমাণের, গাণিতিক আরোহ প্রমাণের জন্য আমাদের 3টে স্টেপ বা 3টে ধাপ অনুসারে কাজ করতে হবে। প্রথমে আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে একটা প্রমাণ দেখাবো, n=1 এর ক্ষেত্রে প্রমাণ দেখবো এটা সমীকরণটা ঠিক আছে কিনা। তারপর দেখাবো n=m এর জন্য এটা কি হয়, তারপর n=m+1 এর জন্য কি হয়। তারপর 2-3 সমীকরণ আমরা সমন্বয় করে দুটো সমীকরণের সত্যতা যাচাই করব, করে আমরা দেখাবো যে এটা গাণিতিক আরোহ পদ্ধতিতে সত্য হয় কিনা। আসলে এটা একটা বর্গের যোগফল। বর্গের যোগফল এটা আমরা জানি যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল করলে আমরা এটা পাই না, 1/6 ইন্টু n ইন্টু n+1/1 + n+1/6, এটা আমরা পাই। এটা আমরা প্রমাণ করে দেখাবো এখন গাণিতিক আরোহ পদ্ধতিতে। তাহলে এখানে প্রথমে কি করা হলো, দেখো আমরা 1 বসালাম, n এর মান 1 বসালাম। n এর মান 1 বসাতে কি বোঝায়? ধারাটার প্রথমে এক পদের সমষ্টি, অর্থাৎ প্রথম পদ। প্রথম পদ এখানে কি আছে বাম পাশে 1 স্কয়ার।
তাহলে 1 স্কয়ার সমান কি পাবো? 1 পাবো, আমরা সরাসরি লিখছি এটা। আর ডান পাশে কি পাবো? n এর জায়গায় 1 বসাবো। n এর জায়গায় তো এখানে 1 বসাই, তাহলে এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 3, তাহলে উপরে পাচ্ছি 6, 2 × 3 6, আর নিচে 6 কেটে গেলে 1 হচ্ছে। তাহলে এটা একটা প্রমাণ হয়ে গেল। তো এই প্রমাণে আমরা যাব না, 2 বসায় আমরা 2 পদের সমষ্টি দেখাবো, 3 বসায় 3 পদের সমষ্টি দেখালে সবগুলো প্রমাণই আসলে হয়ে যাবে, প্রমাণ আসবে। কিন্তু আমরা সেগুলো না যা কোন অজানা রাশি দ্বারা আমরা টেস্ট করব। তাহলে এটা লিখবো, সুতরাং n সমান 1 এর জন্য n সমান 1 এর জন্য এক নম্বর সমীকরণ সত্য হবে। এরপর ধরি এখন ধরি n সমান m এর জন্য এক নম্বর সত্য। তাহলে কি হবে? n এর জায়গায় m বসাতে হবে, 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, n স্কয়ার সমান লেখা যাবে এটা আমরা 2 নম্বর দিলাম। এটা আমরা ধরে নিচ্ছি যে n সমান m এর জন্য এক নম্বর সত্য হবে। তাহলে n এর জায়গায় আমরা m বসালাম। এরপর n সমান m প্লাস 1 বসাবো। এবার আচ্ছা, এরপর কি লেখা হলো দেখো, যদি n সমান m প্লাস 1 এর জন্য সত্য হয় তাহলে কি হবে? n এর জায়গায় m প্লাস 1 হবে। তাহলে এখানে n এর জায়গায় যদি আমরা m প্লাস 1 বসাই, n এর জায়গায় m প্লাস 1, তাহলে m প্লাস 1 হোল স্কয়ার পাবো। আর যেহেতু এর পরের পদে আমরা বসাচ্ছি, তাহলে এর পরের পদ হবে, এর আগের পদটা হবে m স্কয়ার, পরের পদ হবে এটা। এখন এই দুই সমীকরণ আমরা সত্যতা যাচাই করব, মানে এটাই m স্কয়ার পরের পদ যেহেতু এটা, তাহলে এখন যদি 2 নং সমীকরণের উভয় পাশে যদি আমরা m প্লাস 1 যোগ হোল স্কয়ার যোগ করি, তাহলে বাম পাশ সমান হলো, তাহলে ডান পাশে এখন সমান হয় কিনা সেটা আমরা যাচাই করব। যাচাই করলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখন কি করব? 2 নং এর উভয় পক্ষে m প্লাস 1 হোল স্কয়ার যোগ করে দেবো, এটা কথাটা লিখবো। দেখো 2 নং এর উভয় পক্ষে আমরা এই সমীকরণের উভয় পক্ষে m প্লাস 1 হোল স্কয়ার যোগ করে দিলাম। এখন আমরা এটা ক্যালকুলেশন করে দেখব যে এটা হয় কিনা। হ্যাঁ, এটা করতে পারলেই হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশনে দেখো, এখানে m প্লাস 1 কমন যাচ্ছে, তাহলে এখানে বাকি থাকবে m ইনটু 2m প্লাস 1 বাই 6 প্লাস 1, এরকম পাবো। এখানে m প্লাস 1 হোল স্কয়ার কমন গেলে এখানে হোল স্কয়ার এটা, তাহলে এখানে পাবো m প্লাস 1।
তো শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা এটা লক্ষ্য করি, তাহলে কি হবে? প্রথমে আমরা n সমান 1 বসায় প্রমাণ করব, তারপরে n সমান m ধরে নিব, তারপর n সমান m প্লাস 1 বসায় সত্যতা যাচাই করব। তাহলে এখন এখানে দেখো, এখানে এই দুইটা সমীকরণ সমন্বয় করতে হলে 2 নং সমীকরণ বসে m প্লাস 1 হোল স্কয়ার যোগ করে দিতে হবে। তাহলে বাম পাশে মিলে গেল, তাহলে ডান পাশে এখন মেলে কিনা সেটা আমরা চেক করব। তার জন্য একটা ক্যালকুলেশন এখানে লক্ষ্য করো, এখানে দুটো পদ আছে, দুটো পদে m প্লাস 1 কমন যাচ্ছে, কমনটা আমরা লিখলাম, বাকিটা আরেকবার এটি লিখবো। এখন এখানে লসাগু দেখো 6 লসাগু, তাহলে এখানে হচ্ছে m ইন্টু 2m প্লাস 1 গুণ করে দিব, 2m স্কোয়ার প্লাস m, আর ওখানে পাবো 6m প্লাস 6, এটা আমি পাশে করে দিচ্ছি। এটা দেখো, তাহলে কি পেলাম? লসাগু করে তোমরা এটা এখন সহজেই নিজের মতো করে হিসাব করতে পারবে, এটা জটিল কিছু না। লসাগু করে কি হয় সেটা তোমরা বুঝতেই পারবে। এখানে 6 এর আগে উপরে এটা আছে, তাহলে এটা m তে গুণ করে দিবা, আর এখানে 6টা m প্লাস 1 এর সাথে গুণ হয়ে যাবে। এখানে দেখো, এখানে আমি পেলাম একটা দ্বিঘাত বিশিষ্ট একটা রাশি হয়েছে 2m স্কোয়ার প্লাস 7m প্লাস 6। তাহলে এটা এখন মিডল টার্ম ব্রেক করবো। মিডল টার্ম ব্রেক কি হবে? 6 থেকে 12, তাহলে 3 4 12। আচ্ছা দেখো, এখন এটা মিলে গেছে। দেখো এখানে যখন আমরা মিডল টার্ম ব্রেক করলাম, করে যখন কমন নিছি, তখন 2m প্লাস 3 কমন আসছে, বাকিগুলো m প্লাস 2 আরেক ব্র্যাকেট থাকলো। তাহলে এখানে কি আছে? m ইন্টু m প্লাস 1 ইন্টু m প্লাস 2 ইন্টু 2m প্লাস 3 বাই 6, এখানেও কিন্তু সেটাই পাওয়া গেছে। এখন যা লিখবে, যা 3 নং অনুসারে সত্য। যা 3 নং অনুসারে সত্য। তাহলে এখন এটা নিচে একটু ভাষায় লিখতে হবে যে, সুতরাং 1 নং সমীকরণটি n সমান m এর জন্য সত্য হলে n সমান m প্লাস 1 এর জন্য সত্য হবে। অর্থাৎ গাণিতিক আরোহ পদ্ধতিতে সকল n বিলংস টু n এর জন্য 1 নং সত্য হবে। n বিলংস টু n এরকম n হচ্ছে সকল, ক্যাপিটাল n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট, আর স্মল n হচ্ছে এটা যে কোনো স্বাভাবিক সংখ্যার সেট হবে। তো এটা n বিলংস টু n বলা হচ্ছে এই কারণেই যে সকল স্বাভাবিক সংখ্যার জন্য এটা সত্য হবে। তাহলে প্রথমে আমরা কি করব? আবার কথাটা তোমরা খেয়াল রাখো যে n সমান 1 বসায় আমরা টেস্ট করব যে সেই ক্ষেত্রে সমীকরণটা স্যাটিসফাই হয় কিনা, সিদ্ধ করে কিনা, বা প্রমাণ করা যায় কিনা, লেফট সাইডে আছে সমান হয় কিনা দেখব। তারপর আমরা ধরে নিব যে এটা n সমান m এর জন্য সত্য হবে। তারপর ধরবো যে n সমান m প্লাস 1 এর জন্য সত্য হবে। তারপর এই দুটো আমরা সমীকরণ 2 3 সমন্বয় করে প্রমাণ করব যে তাহলে আমরা যা ধরছিলাম সেগুলো ঠিক আছে, কথা অনুযায়ী কাজ ঠিক আছে, তাহলে এটা গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ হয়ে যাবে। তো এই সিস্টেমে আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাবো। এরপর কিউবেটা যদি আমরা দেখাই, দেখো
যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু হাফ ইন্টু n ইন্টু n প্লাস ওয়ান। এটা হলো যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল সূত্র। অর্থাৎ n থেকে শুরু করে n পর্যন্ত যোগফল, ধারার যোগফল হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n পর্যন্ত। এটা হবে হাফ ইন্টু n প্লাস ওয়ান। আর কিউব যদি হয় সেটা এটারই স্কোয়ার হবে 1/4 n স্কোয়ার n প্লাস ওয়ান হোল স্কোয়ার, এরকম হবে। তাহলে এটা আমরা কিউব করবো এবার। এখন এটা সি ছিল, এবার এটা ডি, এটা আছে ডি নাম্বার। তাহলে এটা 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, n কিউব। এটা সমান কি হবে? এটা সময় লক্ষ্য করো, এটা বলছে 1/4 n স্কোয়ার n প্লাস ওয়ান হোল স্কোয়ার। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেটকে, স্বাভাবিক সংখ্যার যোগফলকে যদি আমরা যা পাই তার স্কোয়ার হবে। স্বাভাবিক যোগফল পাই 1 থেকে n পর্যন্ত, এই ধারার যোগফল আমরা পাই হাফ ইন্টু n প্লাস ওয়ান। আর কিউবেরটা হবে ওটারই শুধু স্কোয়ার। হাফ কে স্কোয়ার করলে 1/4, n কে স্কোয়ার করলে n স্কোয়ার, আর n প্লাস ওয়ান কে স্কোয়ার করলে n প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটা আমরা প্রমাণ করবো। তাহলে যদি ওই একইভাবে চিন্তা করি, কথাগুলো লেখাই আছে আমার এখানে, কাজে এগুলো আর আমি হাত দিচ্ছি না, শুধু সংস্করণ করে যাচ্ছি। এগুলো আমি যেখানে ঠিক করতে হয় করে যাচ্ছি, দেখো, তাহলে সময় সাশ্রয় হবে। এখানে n সমান 1 এর জন্য কি হচ্ছে? 1 নংয়ের প্রথম পদ বোঝাচ্ছে, এক পদের সমষ্টি, অর্থাৎ কোন প্রথম পদ কি আছে? 1 কিউব অর্থাৎ 1। আর ডান পাশে আমরা n এর মান বসাবো, 1 বসালে এখানে পাচ্ছি। তাহলে এটা আমরা ঠিক করে দিব এখন। এটা এরকম হবে 1/4 1 স্কোয়ার 1 প্লাস 1 হোল স্কোয়ার। এটা সমান 1 পাচ্ছি। দেখো এখানে 1 স্কোয়ার 1, এখানে 1 প্লাস 1 2 স্কোয়ার মানে 4 কেটে যাচ্ছে। তাহলে এটা আমরা পাচ্ছি। হ্যাঁ, তাহলে n সমান 1 এর জন্য এটা সত্য হলো। এখন যদি m ধরি, তাহলে m ধরলে আমরা এরকম পাচ্ছি 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, m কিউব। এটা পাচ্ছি কত? এখানে আমরা এটা ঠিক করে দেব। এটা লিখবো 1/4 m স্কোয়ার m প্লাস 1 হোল স্কোয়ার লিখবো। এরপরের লাইনে এখানে এসে আবার m প্লাস 1 বসাবো। তাহলে এখানে পাবো 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, m কিউব, m প্লাস 1 কিউব, এরকম পাবো। এখানে আবার আমরা ঠিক করে দিব। তাহলে এখানে লেখা যাবে, এখানে m প্লাস 1, তাহলে 1/4 m প্লাস 1 কিউব হবে, স্কোয়ার হবে এটা। আর এখানে যদি আমরা m প্লাস 1 বসাই, তাহলে m প্লাস 2 হচ্ছে m প্লাস 2 হোল স্কোয়ার। এখন আমরা দেখি এটা m কিউব, তাহলে এই এখানে এই দুই সমীকরণের মধ্যে ডিফারেন্স হচ্ছে এক পদের ডিফারেন্স, সেটা হচ্ছে m প্লাস 1 হোল কিউব, এর ডিফারেন্স। তাহলে এখন m প্লাস 1 হোল কিউব উভয় পাশে আমরা কি করবো? এটা যোগ করে দিব, উভয় পাশে এটা যোগ করে দিব। তাহলে এখন এখানে পাবো, এই জায়গায় পাবো, তাহলে এটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আসবে কিউব, এগুলো কিউব হয়ে যাবে। এখন দেখো লেফট সাইড ঠিক হলো, এই লেফট সাইড ঠিক হলো। এখন এটার উভয় পাশে আমরা এটা যোগ করলাম, এটা m প্লাস 1 হোল কিউব। তাহলে এই পাশেও এটা যোগ করতে হবে, যোগ করে এটার আমরা উভয় পাশে যোগ করব। তাহলে এখানে হচ্ছে কিউব লিখলে হচ্ছে, আর এখানে আমরা ঠিক করে দিব।
এখানে লেখা যাবে 1/m 1/4 এটা m স্কয়ার m প্লাস 1 হোল স্কয়ার, এটার সাথে আমরা যোগ করছি 2 নাম্বার সাথে। তাহলে এখানে m প্লাস এর পরের পদে m প্লাস 1 হোল কিউব, এটার সাথে m প্লাস 1 হোল কিউব যোগ করলাম। এখন একটা ক্যালকুলেশন, তাহলে এই দুইটা পদের মধ্যে কমন যাচ্ছে কি দেখো, m প্লাস 1 হোল স্কয়ার কমন যাচ্ছে, তাহলে এটা আমরা কমনটা লিখবো, এটা m প্লাস 1 হোল স্কয়ার কমন লিখলাম। এটা একটু উপরে উঠে গেছে, m প্লাস 1 হোল কিউব হবে হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে কি থাকবে, এখানে হোল স্কয়ার কমন হলে হাফ m স্কয়ার থাকবে, তাহলে এখানে লিখবো হাফ m স্কয়ার। এখানে থাকবে 1/4 m স্কয়ার, যেহেতু m প্লাস 1 হোল স্কয়ার কমন, তাহলে এখান থেকে 1/4 m স্কয়ার, এখানে থাকবে m প্লাস 1। এখন এটা ক্যালকুলেশন দেখো, এটা অল্প ক্যালকুলেশন আছে, আসলে দেখালেই হবে। আচ্ছা, এখন দেখো এখানে পাচ্ছি আমরা m প্লাস 1 হোল স্কয়ার, এখানে লসাগু হচ্ছে 4, এখানে লসাগু 4, তাহলে 4 করলে এখানে m স্কয়ার পাচ্ছি, এখানে 4টা দুটোর সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে m স্কয়ার প্লাস 4m প্লাস 4 এটা পাচ্ছি, আর নিচে পাচ্ছি 4, তাহলে এখন এটা লিখবো 1/4 m প্লাস 1 হোল স্কয়ার। এটা লেখা যাবে m প্লাস 2 হোল স্কয়ার লেখা যাবে। হ্যাঁ, এটা ভেঙে দিলে এগুলো দুটো ভেঙে দিলে এটা হবে, যা 3 নং সমীকরণ অনুসারে সত্য। দেখো, তাহলে এটা আমরা একইভাবে করলাম, এগুলো একটা জানলে আসলে সবগুলোই করতে পারবে যদি তুমি ক্যালকুলেশন সঠিকভাবে করতে পারো। এইটুকু ক্যালকুলেশন হচ্ছে আসল, 2 এবং 3 সমন্বয় নিয়ে যে ক্যালকুলেশন, এটা একটু সাবধানে করতে হবে, তাহলেই হবে। তাহলে আমরা কি করবো, গাণিতিক অঙ্ক পদ্ধতি প্রথমে n সমান 1 এর জন্য টেস্ট করব, তারপরে n সমান m এর জন্য ধরে নিব, এবং n প্লাস m প্লাস 1 এর জন্য n সমান m প্লাস 1 এর জন্য কি হয় সেটা লিখবো, লিখে দুটা সমীকরণ সমন্বয় করব, করে প্রমাণ করব। তো এবার ভগ্নাংশের আমি একটা করে দেখাচ্ছি, ভগ্নাংশের সমীকরণ। এটা হলো লাস্ট নাম্বার, f নাম্বার, এটা f নাম্বার। আচ্ছা, এটা দেখো,
এবার এই ভগ্নাংশ দেওয়া আছে, ওয়ান ইন্টু থ্রি, এটা 5 ইন্টু 7 এরকম আছে, এরকম আছে। আচ্ছা দেখো, এটা যদি এটা না থাকে, যদি এটা এই ভাঙানোটা যদি না থাকে, তাহলে যদি শুধু এটা দেওয়া থাকে সামেশন আর 1 টেন্ডস টু n দেওয়া থাকে, 1 মানে 1 ভাগ 4 r স্কয়ার মাইনাস 1 থাকে, এটা সমান যদি এটা দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই লাইনটা লিখে নিতে হবে। সেই ক্ষেত্রে এই লাইনটা লিখে নিতে হবে। এটা কিভাবে আসবে? এটা এটা এই লাইন আসলে এটা এই জায়গায় মনে করবা যে n এর জায়গায় r, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলবে। স্কয়ার মাইনাস b সূত্র ফেললে কি হবে? এরকম হবে 1 বাই 2r মাইনাস 1 2r প্লাস 1 এরকম পাওয়া যাবে, তাই না? এখন এর এই জায়গায় যদি তুমি এখন n এর মান বসাও, 1 যদি বসাও, তাহলে প্রথম পদ পাবা। 1 মান বসালে এখানে r এর মান 1 হলে 2 মাইনাস 1, তাহলে 1, এখানে 1 বসালে 2 প্লাস 1 3 হচ্ছে। তেমনি যদি 2 বসাও, 2 বসালে এখানে পাবো 4 মাইনাস 1, তাহলে 3, এখানে 4 প্লাস 1 5 হবে। এরপর 3 যদি বসাও, তাহলে 3 থেকে এখানে 6 মাইনাস 1 5, আর এখানে 6 প্লাস 1 7 হবে। তাহলে এই লাইনটা তোমাদের করে নিতে হবে এক লাইন, আর যদি এটা থাকে সরাসরি এটা লিখলেই হবে। এখন আমরা প্রমাণ করব, দেখো n সমান 1 এর জন্য তাহলে কি পাচ্ছি? এখানে পাচ্ছি 1 হলে প্রথম এক পদের সমষ্টি, অর্থাৎ প্রথম পদ, তাহলে এখানে পাবো 1/3 পাবো। আর যদি ডান পাশে আমরা n এর মান বসাই এখানে 1, তাহলে এখানে পাচ্ছি এরকম 1/2 ইন্টু 1 প্লাস 1 সমান এরও 3 পাবো। দেখো এখানে n এর মান যদি 1 বসাই, তাহলে উপরে 1, এখানে 2 ইন্টু 1 মানে 2, 2 প্লাস 1 3, তাহলে n সুতরাং n সমান 1 এর জন্য 1 নং সত্য হলো। এবার কি করবা? n সমান m বসাবা, তাহলে এই লাইনটা আমাদের পুরোটাই চেঞ্জ করে দিতে হবে। এটা তাহলে এভাবে লিখবো 1/1 ইন্টু 3, 1/3 ইন্টু 5, 1/5 ইন্টু 7, এভাবে 1/m লিখবো, 2m মাইনাস 1, 2m প্লাস 1, এদিকে পাবো m/2m প্লাস 1 পাবো। দেখো এর জায়গায় m বসালাম, এরপর এখানে চেঞ্জ হবে, এরপর আমরা বসাবো m প্লাস 1, তাহলে এদিকে ঠিক থাকবে 1/1 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 5, 5 ইন্টু 7, এখানে লক্ষ্য করো, এখানে যদি আমরা n এর জায়গায় m প্লাস 1 বসাই, তাহলে n এর সাথে 2 গুণ আছে, তাহলে m প্লাস 1 এর সাথে 2 গুণ করলে 2m প্লাস 2 পাবো, 2m প্লাস 2 মাইনাস 1, তাহলে 2m প্লাস 1 পাবো, সেটা লিখবো 2m প্লাস 1 পাবো। আর এখানে যদি আমরা ওই একই বসাই, n এর জায়গায় m প্লাস 1 বসাই, তাহলে 2 দিয়ে গুণ করলে 2m প্লাস 2 পাচ্ছে, তার সাথে একটা 1 আছে, তাহলে 2m প্লাস 3। এদিকে পাবো m প্লাস 1, এখানে পাবো, এখানে খেয়াল করো, এদিকে n এর জায়গায় m প্লাস 1, উপরে সমস্যা নেই, নিচে যদি n এর জায়গায় m প্লাস 1 বসাও, এখানে এটার যে হিসাব, এটার হিসাব একই জিনিস, 2n প্লাস 1 আছে, এখানে 2n প্লাস 1 আছে, তাহলে 2n প্লাস 3 হবে। এখন আমরা এই দুটো নিয়ে কাজ করব। এখন এটারই পরের পদ হচ্ছে এটা, তাহলে এই সমীকরণের উভয় পাশে আমরা এটা যোগ করে দেব, তাহলে এটা আবার চেঞ্জ করতে হবে, তাহলে এখানে লিখব 1 ইন্টু 3, 3 ইন্টু 5, 5 ইন্টু 7, এই পদটা আমি লিখলাম না, একবার এটা লিখলাম,
এদিকে হবে, এখানে যা আছে সেটা হবে আগে m বাই 2m প্লাস 1 1 বাই 2m প্লাস 1 ইন্টু 2m প্লাস 3। এরকম দেখো এই টার্মটা যোগ হবে, এই টার্মটা এই সমীকরণের ওই পাশে যোগ হবে। তাহলে এই পাশে যোগ করলে আমরা এটাই পাচ্ছি, এর আগের পদ হচ্ছে এটা, এটা আমি লিখিনি এখানে। তাহলে বাম পাশে সমান হয়ে গেল। এখন ডান পাশে এটার সাথে আমরা এটা যোগ করছি, এটাকে ক্যালকুলেশন যদি আমরা এটা পাই তাহলে প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে 1 বাই 2m প্লাস 1 কমন আছে, 1 বাই 2m প্লাস 1 কমন আছে, সেটা কমন নিবা। তাহলে এখানে পাবো এরকম 1 বাই 2m প্লাস 1, এটা কমন গেল। আর বাকি থাকবে এখানে m থাকবে, এখানে থাকবে 1 বাই 2m প্লাস 3 থাকবে। এরকম দেখো এটা কমন যাচ্ছে, 1 বাই 2m প্লাস 1 কমন যাচ্ছে, আর বাকি থাকবে এটা। এখন এখানে লসাগু 2m প্লাস 3 লসাগু করলে কি হয় সেটা লিখব। তাহলে এখানে পাওয়া যাবে 1 বাই 2m প্লাস 1, এখানে লসাগু হচ্ছে 2m প্লাস 3, তাহলে এখানে পাবো 2m স্কয়ার প্লাস 3m প্লাস 1, এরকম পাওয়া যাবে। তাহলে এখন উপরে কি করবা, এটা মিডল টার্ম ব্রেক, 2 1 2 মিডল টার্ম ব্রেক করবা। তাহলে কি পাওয়া যাবে, 2m প্লাস 1 2m প্লাস 3 নিচে, এখানে পাবো যদি এ করি 2m স্কয়ার প্লাস 2m প্লাস m প্লাস 1, এরকম পাচ্ছি। এখন এটা 2m কমন যাচ্ছে, এখানে পাচ্ছি m প্লাস 1, এখানে 1 কমন, m প্লাস 1, নিচে যা আছে তাই 3, m প্লাস 1 উপরে কমন, 2m প্লাস 1, নিচে হলো 2m প্লাস 1 ইন্টু 2m প্লাস 3, এটা। তাহলে 2m প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি m প্লাস 1 বাই 2m প্লাস 3, যা 3 নং অনুসারে সত্য, যা 3 নং অনুসারে সত্য। দেখো এই ক্যালকুলেশনটা তোমরা সহজেই করতে পারবে, এখানে কমনটা নিয়ে লসাগু করে আবার উপরে মিডল টার্ম ব্রেক করবো, তাহলে একই প্রমাণ আসবে। দেখো এখানে আমাদের কি ছিল 3 নম্বরে m প্লাস 1 বাই 2m প্লাস 3, তাহলে এখানেও m প্লাস 1 বাই 2m প্লাস 3 আসবে। তাহলে আমি গাণিতিক আরোহ পদ্ধতিতে তোমাদের 3টে ধারার সমষ্টি প্রমাণ করে দিলাম। তোমরা বাসায় এখন তোমরা প্র্যাকটিস করো, করতে পারো কিনা। আশা রাখি সকলেই যেটা বুঝতে পারছো এবং সহজেই তোমরা করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে একটি বিষয় নিয়ে বেশি আলোচনা হলো, সেটা হলো গাণিতিক আরোহ পদ্ধতিতে কীভাবে কোনো ধারার সমষ্টি প্রমাণ করা যায়, সেটাই করানো হলো। তো প্রথমে যে কথা বলেছিল যে গাণিতিক আরোহ বিধি বা আরোহ পদ্ধতি কি, এই পুরোটা পদ্ধতিকে বলা হচ্ছে আরোহ পদ্ধতি। আর বিধিটা হলো এন এর মান যে 1 ব্যবহার করলাম, n সমান m ব্যবহার করলাম, n সমান m প্লাস 1 ব্যবহার করলাম, এটা হলো আরোহ বিধি। তো শিক্ষার্থীবৃন্দ, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা আমার ক্লাসে বেশি বেশি লাইক দিবা, আর তোমার বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবা, যেন তারাও এই ক্লাসে সম্পৃক্ত হয়ে উপকৃত হতে পারে। যেহেতু করোনা ভাইরাসের কারণে তোমরা ঘরে অবস্থান করছো, তো অনলাইন ক্লাসগুলো গুরুত্ব দিয়ে তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। তো সামনের ক্লাসে আমি সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।